নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমরা একটু পেছনের দিকে তাকাই। পেছন মানে আপনাদের একটু বেশ কিছুটা ঘাড় ঘোরাতে হবে। প্রায় 10 বছর আগে 2015 সাল, সেবার পুরসভার ভোট হয়েছিল আসানসোল, বিধাননগর, সেসব জায়গায়। সেই 2015 সালের 6 অক্টোবর পুরসভা ভোটের পর প্রায় বলতে পারে মাঝপথেই, ভোটের রেজাল্ট বেরোনোর আগেই পদত্যাগ করেছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। কেন পদত্যাগ করেছিলেন সুশান্ত? কারণ যে ভোটগুলো হয়েছিল যে সমস্ত বিধানসভা এলাকায়, যেটা বললাম বিধাননগর, আসানসোল, সেখানে প্রচুর অভিযোগ এসেছিল ছাপ্পা ভোটের। তাই তিনি কাউন্টিংটা বন্ধ করে রেখেছিলেন এবং কিছু কিছু বুথে পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছিলেন। তিনি ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য নির্বাচন কমিশনার যে স্টেটের যে নির্বাচনগুলো হয়, যেমন পুরসভা, পঞ্চায়েত, এগুলোর পরিচালনার ভার তার উপর থাকে। আর সেন্ট্রাল যে নির্বাচন কমিশনার, তারা লোকসভা, বিধানসভা, সেই ভোটগুলো তারা পরিচালনা করেন। এবার সুশান্ত রঞ্জন উপাধ্যায় যখন এই ঘোষণা করেছিলেন যে ভোটের কাউন্টিং বন্ধ থাকবে এবং কিছু কিছু বুথে পুনরায় আবার ভোট নেওয়া হবে, তখন রে রে করে মাঠে নেমে পড়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মহাসচিব তখন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি প্রেস কনফারেন্স করে ওনার পদত্যাগ দাবি করেছিলেন এবং বলেছিলেন যে সুশান্ত রঞ্জন সিপিএম আর বিজেপির চাপের কাছে মাথা নুইয়ে ফেলেছেন। এখানে শেষ নয়, তাদেরই সরকার, তৃণমূল সরকার, তার সেই দলের কাউন্সিলররা গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্নায় বসে যান। এরপর পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, তিনিও তৎকালীন মন্ত্রী ছিলেন, তারা গিয়ে মোট 3 জন মন্ত্রী সুশান্ত রঞ্জনের সঙ্গে গিয়ে নানা রকম তার ওপর চাপ সৃষ্টি করে এবং তারপর বাধ্য হয়ে সুশান্তকে পদত্যাগ করতে হয়। কেন আজকে আমি 10 বছর পেছনের দিকে ফিরে তাকালাম? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে গিয়ে বলেছেন যে বর্তমান যে জাতীয় নির্বাচন কমিশনার, তিনি হচ্ছেন কৃতদাস, বিজেপির কৃতদাস, অমিত শাহের লোক, এবং তিনি তার মতো করে নির্বাচন পরিচালনা করতে চান। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই হতে দেবেন না। অর্থাৎ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারের গায়ে তিনি কৃতদাস কথাটা লাগিয়ে দিয়েছেন। তাহলে আজকে সুশান্ত রঞ্জন উপাধ্যায় কেন বলি হয়েছিলেন? কেন তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল? তিনি কৃতদাস হতে রাজি ছিলেন না। কারণ তারপরে আমরা ধারাবাহিকভাবে যে সমস্ত রাজ্য নির্বাচন কমিশনারকে দেখেছিলাম, তারা কৃতদাসের থেকে কি কোনো অংশে কম ছিলেন? এবার সেই যে ভোট, সুশান্ত পদত্যাগ করার পর নির্বাচন কমিশনার করা হলো আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তিনি একই সঙ্গে আবার সেই সময় পরিবহন দপ্তরের সচিবও ছিলেন, যে আলাপন বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে মুখ্য সচিব হন এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে পরামর্শদাতা। হ্যাঁ, ওনার অবশ্য পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা উনি পান না, সেগুলো তার আপাতত আটকে আছে, সেগুলো মামলাও চলছে। তো সেই আলাপনকে দিয়ে কিন্তু তখন তিনি আবার সেই কাউন্টি
এবং হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেস হই 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 করে যেতে। আজকে যখন মুখ্যমন্ত্রী চিফ ইলেকশন কমিশনারকে মিস্টার গণেশ কুমারকে আক্রমণ করছেন এবং বারবার করে বলছেন যে এই গণেশ কুমার অমিত শাহর লোক এবং তাকে দিয়ে নানা রকম কাজ করানোর জন্য ফন্দি ফিকির খোঁজা হচ্ছে। দেখুন, বর্তমানে যেভাবে নির্বাচন কমিশন চলছে তাতে অনেক প্রশ্ন তোলাই যায়। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়েই কে নির্বাচন কমিশনার হবেন মুখ্য এবং অন্যান্য কমিশনার হবেন সেই কমিটি গঠন হয়ে গেছে। সেই কমিটিতে প্রধানমন্ত্রী প্লাস একজন ক্যাবিনেট মন্ত্রী এবং বিরোধী দলনেতা আছেন। ফলে স্বাভাবিকভাবেই সবসময় যারা শাসকরা যেটা চাইবে তারাই শেষ পর্যন্ত ঠিক করবে হচ্ছে কে ওই পদে বসবেন। এবং সেটা নিয়ে যখন গণেশ কুমার হয়েছিলেন তখন আমরা দেখেছিলাম রাহুল গান্ধী তার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে যে পদ্ধতিতে এই তাকে নির্বাচিত করা হলো তিনি সেটা মানছেন না। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অসন্তোষ কিন্তু নতুন কিছু নয়। আমরা বারবার করে আগে বহুবার দেখেছি যখন ভোট এসেছে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন। তাহলে এবার এত আগে থেকে কেন? ভোটের 8-10 মাস আগে থেকে কেন? কারণ এবার নির্বাচন কমিশন কিন্তু যেটা শুরু করেছে সেটা হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। সেটা বিহারে শুরু হয়েছে একটা রাজ্যে, সেটা এবার সারা ভারত জুড়ে শুরু হবে। তাই ভারত জুড়ে যদি শুরু হয় তাহলে পশ্চিমবঙ্গ তার থেকে বাদ পড়বে না। তো অন্যবার যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেওয়া হয় তখন তোপটা শুরু হয় যখন ভোটের দিন ঘোষণা হবে এবং তারপর পুরো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায় এবং আমরা দেখেছি প্রতিবারই নানা পুলিশ আধিকারিক বা প্রশাসনের আধিকারিকদের পাল্টানো নিয়ে নানা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো জায়গায় গোলমাল হলে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনারকে, সেরকম কথাও বারবার করে গত ভোটের সময় 24-এর সময় বলেছিলেন। তো এইবার এত আগে থেকে শুরু হওয়া এখনো কিন্তু সেই অর্থে নির্বাচন কমিশন সেরকম ভাবে কাজই শুরু করেনি। 1 সেপ্টেম্বর থেকে হয়তো এসআইআর শুরু হবে। তো এত আগে থেকে করা যেতে পারে, সংঘাতটা বাড়লো কেন? কারণ শাসক দল বা সরকার বুঝতে পারছে যে যদি ভোটার তালিকা যেভাবে তেড়ে ফুড়ে নির্বাচন কমিশন সংশোধনের কাজে নেমেছেন তাহলে শুধু যে ভোটার তালিকা থেকে অনেক জল বাদ যাবে সেটা শুধু নয়, তার সঙ্গে অনেকে যারা এই ভোটার তালিকার সঙ্গে সংশোধনের কাজের সঙ্গে যুক্ত আছেন বা ভোটার তালিকার নাম তোলার সঙ্গে যুক্ত আছেন তারা যে কাজগুলো করেছেন সেই অনিয়মগুলো ধরা পড়লে তারা কিন্তু কেউ বাঁচ পাবেন না। হয়তো শাসক দলের কথাই করেছেন কিন্তু দায় বর্তাবে তাদের ওপর। সে বিডিওরা করলে বিডিওর ওপর, তার উচ্চ আধিকারিকরা করলে উচ্চ আধিকারিকদের ওপর। ইতিমধ্যে 5 জনকে নির্বাচন কমিশন বলেছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে, তাদের সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করতে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মানবেন না এবং তিনি কৃতদাসের মতো আর কি বলেছেন নির্বাচন কমিশনকে কৃতদাস। তো অন্যবার যেটা হয় ওই 3 মাস আগে যখন ভোটের দিন ঘোষণা হয় তখন নির্বাচন কমিশন ওই 3টে মাসের জন্য খুব আর কি বলা যেতে পারে সজাগ হয়, কিন্তু আসল চাবিকাঠিটা থাকে কিন্তু ওই নিচু লেভেলের প্রশাসন এবং পুলিশের ওপর। আমরা বহুবার দেখেছি যে যখন সেন্ট্রাল ফোর্স আসে তারা হাজারিবাগে বেড়াচ্ছে, ঘুরছে, কারণ সেন্ট্রাল ফোর্স কোথায় মোতায়েন করা হবে সেটা লোকাল পুলিশ ঠিক করে। পুলিশ কোথায় গোলমাল হলে তাকে পাঠাবে বা না পাঠাবে তাদের ওপর
সেটা নির্ভর করে। লোকাল ফোর্স তো কিছু জানে, যারা বাইরে থেকে আসছে তারা তো কিছু জানেই না, তারা পশ্চিমবঙ্গ চেনে না, তারা কয়েক মাসের জন্য আসছে চলে যাচ্ছে, তাদের হয়তো যেখানে গোলমাল হলো না পাঠিয়ে অন্য জায়গায় পাঠানো হয়, ফলে খুব একটা কিছু এসে যায় না। কারণ এরা অনেক আগে থেকেই যে প্ল্যান করে রাখে, হ্যাঁ, তাতে একটা চাপ বজায় রাখা হয়, কিন্তু তলার লেভেলে কিন্তু শাসক দল ওই যে বলে খেলা হবে, সেটা প্রশাসনের একাংশ, পুলিশ সবাই মিলে খেলে দেয়। সেখানে অন্যরা পারেইনি, যে খেলাটা দীর্ঘদিন ধরে সিপিএমও খেলেছিল। তারা নানাভাবে ওই ভোটার তালিকা সংশোধন করা, জানা সেখানে কোন বাড়িতে কার ভোটার আছে, সিপিএম একটা মেশিনারি তৈরি করে ফেলেছিল। তৃণমূল কংগ্রেস সেই মেশিনারিটা আরো বলা যেতে পারে শান দিয়ে আরো ধারালো করে ফেলেছে। এবার মূল যে জায়গাটা আঘাত করছে সেটা হচ্ছে এরপর এই যে যদি শুরু হয় তো বলা যেতে পারে পিকচার আবি বাকি হ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাশের রাজ্যের দিকে তাকিয়ে দেখছেন যে যেখানে অলরেডি 65 লাখ নাম বাদ চলে গেছে, এর বড় অংশ হচ্ছে যারা অন্যত্র, যারা পরিযায়ী শ্রমিক, যারা অন্যত্র চলে গেছেন, পার্মানেন্ট যারা চলে গেছেন 35 লাখ, এবং 22 লক্ষ নাম বাদ গেছে মৃত ভোটারের। আমরা এ রাজ্যে এখনই পর্যন্ত দেখতে পাচ্ছি যে কি হারে কিছু কিছু যা স্যাম্পেল উঠে আসছে, এই ভুয়ো নাম তোলা হয়েছে। মোট 1.5 লাখ ভোটার কার্ড এইটা আবার ফেরত চলে এসছে, যাদের গিয়ে ঠিকানায় পাঠানো হয়েছিল ভোটার কার্ডগুলো, যেটা নিয়ম হচ্ছে পোস্ট অফিস থেকে তাদের বাড়িতে যায়, সেরকম কোনো লোকের সন্ধানই পাওয়া যায়নি, আবার সেগুলো ফেরত চলে এসেছে। এরকম বহু মানুষকে নাম তোলা হয়েছে, এই পাসওয়ার্ড লগিং যারা টাইপ করে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের, তারা এই ইআরও এদের পাসওয়ার্ড ব্যবহার করে তাদের মনের সুখে নাম তুলে গেছে। এবার সেগুলো ধরা পড়তে শুরু করেছে। তাহলে যেটা হবে যে একটা জায়গায় যখন শাস্তি হবে তখন কিন্তু এই শাস্তির খাড়াটা নামবে অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিক আছেন, এবং তারা যদি অন্যায় করে থাকেন তাহলে তারাও বাঁচ পাবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এবারের ওই T20 খেলা নয়, এটা টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচটা এবার নির্বাচন কমিশন অনেক ধরে খেলছে। তখন যেটা বলছিলাম যে এটা ঠিক যে যে যখন ক্ষমতায় থাকে তার মতো করে চালাতে চায়। আজকে রাহুল গান্ধী বা কংগ্রেস এত কথা বলছেন নির্বাচন কমিশন, তার নিরপেক্ষতা, এসব নিয়ে, কিন্তু মিস্টার গিল যখন নির্বাচন কমিশনার ছিলেন মুখ্য, তারপর ওই টার্ম শেষ হয়ে যাওয়ার পর তিনি কিন্তু কংগ্রেস সরকারে এসে মন্ত্রীও হয়ে গিয়েছিলেন। ফলে যে শাসক তার মতো করে নিরপেক্ষতাকে যাচ করে। ঠিক যেমন আমরা দেখেছিলাম যে সুশান্ত উপাধ্যায় নিরপেক্ষতা পছন্দ হয়নি তৃণমূল সরকারের। আবার শেষ যে পঞ্চায়েত নির্বাচন হলো সেখানকার যিনি যার নেতৃত্বে এই পঞ্চায়েত ভোট পরিচালনা করা হলো, সেই রাজীবা সিনহার নিরপেক্ষতা কিন্তু শাসকের দারুণ পছন্দ হয়েছে। পদে লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে সমস্ত বিরোধী দল রাজ্য নির্বাচন কমিশনারের ওপর অনাস্থা প্রকাশ করেছিলেন, এবং আমরা দেখেছিলাম ভোটের নামে কিভাবে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে। এবং বারবার বলার পর যখন আধা সামরিক বাহিনী এলো, তাদেরও বসিয়ে রাখা হয়েছিল, তাদের ঠিকভাবে টহল পর্যন্ত তারা দিতে পারেনি। শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দল তারা নয়, রাজ্যপালও আমরা দেখেছিলাম বারবার করে রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকছিলেন, তার উপর চাপ সৃষ্টি করছিলেন, তাকে নানা রকম পাঠ পড়াচ্ছিলেন গণতন্ত্রের, এবং তিনি নিজেই বলেছিলেন নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছেন, একে রাখা কেন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কোথায় কি, তিনি তার মতো করে অবাধে নির্বাচনটা করে উনি চলে গেছেন, এবং ভোটের পর দেখা গেছে একমাত্র শাসক দলই সমস্ত জেলা পরিষদ সমস্ত কিছু দখল করে বসে আছে।
কারোর কিছু বাদ নেই। তাই যখন মুখ্যমন্ত্রী বলেন যে যে জাতীয় নির্বাচন কমিশন সেটা ক্রীতদাসের মতো আচরণ করছে, আপনাদের সামনে আমি দুটো উদাহরণ রাখলাম। একটা হচ্ছে যিনি 2015 সালে শুধুমাত্র কিছু বুথে পুনরায় ভোট করাতে চাইছিলেন এবং গণনাটাকে স্থগিত করেছিলেন, তার মাসুল হিসাবে তাকে পদত্যাগ করতে হয়েছিল। এতটাই তখন নিরপেক্ষ নির্বাচন চেয়েছিল শাসক দল। আবার এখন আসুন, বর্তমান যে নির্বাচন কমিশনার রাজ্য, তিনি যখন বলেন যে নির্বাচন অবাধ হয়েছে ভোটের পর, তখন কিন্তু আমাদের সেটাও হজম করতে হয়। তাই আজকে যখন মুখ্যমন্ত্রী বা শাসক দলের নেতারা জাতীয় নির্বাচন কমিশনারকে বা কমিশনকে ক্রীতদাস বলে তোপ দাগবে, তখন যারা রাজ্যের মানুষ তারা কিভাবে নেবেন? কারণ একটা কথা আছে, আপনি আচারী ধর্ম অপরকে শেখাও, অপরকে শেখাও। তা নিজেরাই যে দোষে দোষী বা নিজেদের বিরুদ্ধেই যখন অভিযোগের আঙুল উঠছে, আমি সেটাকে যদি ঘুরিয়ে দিয়ে এক পক্ষ করতে চাই, সেটা কি লোকে জনগণ ভালোভাবে দেবে? নাকি বলা যেতে পারে শটে সাট্টাং আর কি, এক সময় যার হাতে যখন ক্ষমতা, সে ক্ষমতাটাকে ব্যবহার করে, সেটা আপনারা প্রয়োগ বলতে পারেন, সেটা আমরা অপপ্রয়োগ বলতে পারি। এবার দেখার যে এই দ্বৈরথ যে বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মত